সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজধানী সহ সারা দেশে জ্বালানি তেল এখনো সোনার হরিণ, পাম্পগুলোতে হাহাকার, দীর্ঘ লাইন। এবারের ঈদযাত্রা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক ছিল, দাবি সড়ক ও সেতু মন্ত্রীর। ইসরায়েলের রাসায়নিক কারখানায় ইরানের সফল হামলা, ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। ইরানে মার্কিন হামলায় বৈশ্বিক তেল সরবরাহ বিঘ্নিত, সংকট মোকাবিলায় নানা দেশের নানা উদ্যোগ। জ্বালানি তেল বিতরণে রেশনিং ব্যবস্থা তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হলেও রাজধানীতে জ্বালানি তেল এখনও সোনার হরিণ। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত মজুত থাকার দাবি করা হলেও পাম্পগুলোতে তেলের জন্য চলছে হাহাকার। কোথাও আছে দীর্ঘ লাইন, আবার কোনো কোনো পাম্প একদম বন্ধ। 500 করে হাতে রাখেন, মোটরসাইকেল 500। দেশে প্রায় এক মাস ধরে চলছে জ্বালানি তেলের সংকট। গাড়ি ও মোটরসাইকেলের এই দীর্ঘ লাইনই বলে দিচ্ছে সংকট কোন পর্যায়ে। 4.5 ঘন্টা অলরেডি শেষ, আরও আধা ঘন্টা লাগতে পারে, তারও বেশি লাগতে পারে, বাট পাবো কিনা জানি না। আমরা যারা ইয়ং আর কি, এদের সবচেয়ে কষ্টসাধ্য বিষয় হচ্ছে তার গার্লফ্রেন্ডের রাগ ভাঙানো। বাট আমার কাছে রাগ ভাঙানোর চেয়ে এখন তেল পাওয়াটা বেশি কষ্টসাধ্য। দীর্ঘ লাইন শেষ করার পরে আমরা সেই সোনার হরিণ তেলটা পেয়েছি। পাম্প কর্তৃপক্ষ বলছে সীমিত যোগান দিয়ে যতটুকু সম্ভব ভোক্তার চাহিদা মেটানো হচ্ছে। আগের চেয়ে এখন সরবরাহ একটু বেশি, কিন্তু আমাদের মানুষজন একটু প্যানিক বাই করতেছে। যারা একেবারেই দরকার নাই তারাও এসে তেল নিচ্ছে। বেশ কিছু ফিলিং স্টেশনের চিত্র আরও করুন, সেগুলোতে ঝুলছে সাইনবোর্ড। আজকে তেলের জন্য গেছে, তেল আজকে পাই নাই, পরশুদিন আমাদের তেল এলে পরে আবার আমরা তেল দিতে পারবো। অনাবত আমরা বন্ধ আছে। আমরা ডিপো থেকে সরবরাহ পাই, তখন আমরা সেল করি, আর আমাদের হাতে যখন তেল থাকে না তখন আমরা সেল করি না। এ সংকটের জন্য অব্যবস্থাপনা, অবৈধ মজুদ ও কালোবাজারিকে দায়ী করছেন ভোক্তারা। প্রচুর গাড়ি আসতেছে, এই তেল যাচ্ছে কথা, কিন্তু তারা স্টক করতেছে। হয়তো 1 তারিখের পর তারা দাম বাড়লে সেলে তখন বিজনেস করবে, ওই জন্য এখন বিক্রি করতেছে না। তেল মজুদ আছে, বাট তারা তারপরও বলতেছে যে 2টার পরে দেবে, কেউ 12টার পরে দেবে। এগুলো হচ্ছে একটা হয়রানি, এগুলো হচ্ছে একটা সিন্ডিকেট, আর কিছুই না। ফার্মওয়ালাগুলো যাদের যদি অন্য কোথাও তেল না দেয় তাহলে আমরা ঠিক পাবো, তেল পেয়ে যাব। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালী বন্ধের জেরে বাংলাদেশের জ্বালানি তেল আমদানিতে অনিশ্চয়তা ও সংকট তৈরি হয়েছে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশ জুড়ে চলছে জ্বালানি তেলের সংকট। ফিলিং স্টেশনগুলো চাহিদা মাফিক তেল না পাওয়ায় গ্রাহকদের ঠিকমতো তেল দিতে পারছে না। তবে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে আছে প্রশাসন, চলছে অভিযান। কুমিল্লায় অধিকাংশ তেলের পাম্প বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকেরা। জ্বালানি সংকটে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এতে যাত্রীদেরও দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। বাগেরহাটে ডিজেলের ঘাটতির কারণে ট্রাকেই নষ্ট হচ্ছে বিভিন্ন পণ্য, আর সময় মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। আমি তেল পাইলে কাল সকালে পৌঁছাইতে পারতাম, সে জায়গায় আমরা কালকে বিকেলেও পারবো না, হবে পণ্য নষ্ট হবে। কোনো পাম্পে 10টা দিচ্ছে, কোনো পাম্পে দিচ্ছেই না। ইন টোটাল আমাদের বাস টার্মিনাল তো কোনো তেলই নাই এখন। চুয়াডাঙ্গায় তেল বিতরণে শৃঙ্খলা আনতে ফুয়েল কার্ড বাধ্যতামূলক করেছে প্রশাসন। সকল তেল পাম্পে প্রতিদিন সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত তেল দেয়া হবে। 1 এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া তেল ক্রয় করা যাবে না। তবে কৃষকরা 24 ঘন্টা পাম্প থেকে ডিজেল নিতে পারবেন। মেহেরপুরে অগ্রাধিকার ভিত্তিতে কৃষকদের ডিজেল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। নিরবিচ্ছিন্ন তেল সরবরাহে পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হচ্ছে। ভোলায় জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীদের তৎপরতা প্রতিরোধে মাঠে নেমেছে প্রশাসন। রবিবার সকাল থেকে জেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও খুচরা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করতে দেখা গেছে। জ্বালানি তেলকে কেন্দ্র করে যে একটা সংকট অবস্থার সৃষ্টি কৃত্রিমভাবে তৈরি হচ্ছে বা মানুষের যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে, সেটা যেন না হয়, আমরা আমাদের বিজ্ঞ জ্বালানি ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশনাক্রমে নিয়মিত টহল অভিযানগুলো চালাচ্ছি। গাজীপুরের কালিয়াকৈরে অবৈধভাবে মজুত রাখা প্রায় 3000 লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মজুতকারীকে 20,000 টাকা জরিমানা করা হয়।
দিনাজপুরের পার্বতীপুরে জ্বালানির তেল চুরির অভিযোগে ট্যাঙ্ক লরির 3 শ্রমিককে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ট্যাঙ্ক লরি শ্রমিকেরা। এতে রংপুর বিভাগের 8 জেলায় জ্বালানি তেল সরবরাহ কার্যত বন্ধ হয়ে পড়েছে। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। এবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। তারপরও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের দাবি, এবারের ঈদযাত্রা ছিল স্বস্তির। রবিবার তিনি জানান, গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে বাসে জিপিএস ট্র্যাকিং চালু করা হবে। এবার ঈদযাত্রার 10 দিনে সড়কে নিহত হয়েছে 279 জন। বলা যায় আনন্দযাত্রা এবার পরিণত হয়েছে শোকের মিছিলে। সড়ক, নৌ ও রেলপথে ঘরমুখ মানুষের ঢলের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দুর্ঘটনা। এমন বাস্তবতায় সচিবালয়ে রবিবার ঈদ পরবর্তী মূল্যায়ন সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, ঈদযাত্রা স্বস্তির হয়েছে। যানজট বলেন, মানুষের ঘন্টার পর ঘন্টা অথবা যানবাহনের অভাবে বাড়ি যেতে পারছে না, ঈদের দিনও রাস্তায় কেটেছে, এরকমও ছিল। এর আগে আমরা মনে করছি যে কোনো সময়ের চেয়ে 1.5 কোটি মানুষ নিরাপদে স্বস্তিতে বাড়ি ফিরতে সক্ষম হয়েছে বলে আমরা মনে করি। তিনি জানান, 2-1টি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে, তার জন্য তিনি মর্মাহত। 2-3টে দুর্ঘটনা আমাদেরকে ব্যথিত করেছে এবং আমাদেরকে যেটাকে বলা হয় ভারাক্রান্ত করেছে। অনিয়ম রোধে সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস ট্র্যাকার বসানো হবে বলে জানান তিনি। এছাড়াও এসি বাসের ভাড়া নির্ধারণ করে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। আমি বাস স্ট্যান্ডগুলিতে গিয়েছি, কাউন্টারগুলিতে গিয়েছি। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্ধারিত ভাড়া ধরে ইরানে কয়েক সপ্তাহের জন্য স্থল অভিযানের জোর প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন, এমন দাবি যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের। তবে ট্রাম্প এই পরিকল্পনায় অনুমোদন দেবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয়। এদিকে মার্কিন সেনাদের মোকাবিলা করতে ইরানি বাহিনী পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে তেহরান। ইসরায়েলের একটি রাসায়নিক কারখানায় বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার 1 মাস পার হলেও চলমান সংঘাত কমার বদলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দুপক্ষকে আলোচনা টেবিলে আনার চেষ্টার মধ্যেই তীব্র হচ্ছে হামলা পাল্টা হামলা। সবশেষ তেহরানের সমর্থনে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি। এর ফলে মধ্যপ্রাচ্যের এ যুদ্ধ লোহিত সাগর অঞ্চলে ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা এবং জ্বালানি স্থাপনায় হামলা স্থগিত রাখার কথা বলেছেন। তবে বাস্তবতা ভিন্ন। মধ্যপ্রাচ্যে আরও সেনা ও নতুন রণতরী মোতায়েনের পাশাপাশি ইরানে কয়েক সপ্তাহের জন্য স্থল অভিযান পরিচালনার জোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। মার্কিন সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি বলছে, শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প এ পরিকল্পনায় অনুমোদন দেবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়। তবে মার্কিন সেনাদের মোকাবিলা করতে ইরানি বাহিনী প্রস্তুত বলে জানিয়েছে তেহরান। ট্রাম্প একদিকে ইরানের সঙ্গে আলোচনার আগ্রহ দেখাচ্ছেন, অন্যদিকে গোপনে স্থল হামলার ছক কষছেন বলে অভিযোগ ইরানের। যুদ্ধের 30তম দিনে ইরানের শীর্ষ বিদ্যাপীঠ ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলে একযোগে হামলা চালিয়েছে ইরান ও হিজবুল্লাহ। এ সময় ইসরায়েলের 100টির বেশি শহরে সতর্ক সংকেত বেজে ওঠে। এছাড়া মধ্যপ্রাচ্যের অন্তত 5টি দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে গত 24 ঘন্টায় দফায় দফায় বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। হামলায় আবুধাবি এবং বাহরাইনে বিশ্বের 2 বড় অ্যালুমিনিয়াম কারখানার ব্যাপক ক্ষতি হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে পাকিস্তানে বৈঠকে বসতে যাচ্ছেন 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। দেশটির সরকারি সূত্র জানিয়েছে, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা রোববার ও সোমবার ইসলামাবাদে বৈঠক করবেন। ইশরাত সুমা, দীপ্ত, বার্তাকক্ষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। স্থানীয় সময় শনিবার ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস সহ দেশটির প্রায় সব বড় শহরে নো কিংস শিরোনামের আন্দোলনে হাজার হাজার মানুষ অংশ নেয়। ইরানের যুদ্ধ, কেন্দ্রীয় অভিবাসন আইন কার্যকর এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে এই আয়োজন বলে জানান বিক্ষোভকারীরা।
লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ চলাকালে সহিংসতার ঘটনা ঘটেছে। বিভিন্ন শহরে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইরানে মার্কিন হামলার কারণে প্রায় 1 মাস বৈশ্বিক তেল সরবরাহ বিঘ্নিত হচ্ছে, ফলে বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়ছে। কোথাও পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, কোথাও আবার ডিজেল ফুরিয়ে যাওয়ায় থমকে যাচ্ছে পরিবহন ও উৎপাদন। এই পরিস্থিতিতে খরচ কমাতে ও সরবরাহ সামাল দিতে বিভিন্ন দেশ নিচ্ছে ভিন্ন ভিন্ন পদক্ষেপ। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বকে ভয়াবহ জ্বালানি সংকটের মুখে দাঁড় করিয়েছে। ভারতে রান্নার গ্যাসের তীব্র সংকটে কাজ হারাচ্ছেন শ্রমিকরা, আর কিউবায় বিদ্যুৎ সংকটের কারণে দেখা দিয়েছে পানির সমস্যা। যুদ্ধ পরিস্থিতির মধ্যে জ্বালানি খাতের জন্য জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিলিপাইন। এসব সংকট মোকাবিলায় বিভিন্ন দেশ নিচ্ছে ভিন্ন ভিন্ন কৌশল ও পদক্ষেপ। জ্বালানি সংকট মোকাবিলায় রেশনিং পদ্ধতি চালু করেছে গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমার। এছাড়া সরকারি অফিসে সপ্তাহে 1 দিন ওয়ার্ক ফ্রম হোম চালু করা হয়েছে এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও একই ব্যবস্থা নিতে উৎসাহিত করা হয়েছে। শ্রীলঙ্কায় বুধবারকে সরকারি ছুটি হিসেবে ঘোষণার পাশাপাশি জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে হ্রাস টানা হয়েছে। সংকট বাড়ায় 15 এপ্রিল পর্যন্ত জ্বালানির ওপর পরিবেশ কর প্রত্যাহার করেছে ভিয়েতনাম সরকার। জ্বালানি সাশ্রয়ে নাগরিকদের বাড়ি থেকে কাজ করতে উৎসাহিত করার পাশাপাশি বিভিন্ন দেশ থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা চালাচ্ছে দেশটি। থাইল্যান্ডের কিছু অঞ্চলে ইতিমধ্যে ডিজেল ফুরিয়ে যাওয়ার প্রভাব পড়েছে পরিবহন, কৃষি ও মৎস্য খাতে। ফলে সরকার মজুদ জ্বালানি ব্যবহারের পাশাপাশি জ্বালানি সাশ্রয়ে বাড়ি থেকে কাজ, সরকারি ভবনে এসি ব্যবহার সীমিত করা এবং বিদেশ সফর স্থগিত করার মতো পদক্ষেপ হাতে নিয়েছে। জ্বালানি সাশ্রয়ে মিশরে রাত 9টা থেকে দোকান, রেস্তোরাঁ, শপিং সেন্টার বন্ধ এবং রাস্তার ল্যাম্প পোস্ট ও বিলবোর্ডের আলো কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এপ্রিল মাসে সপ্তাহে 1 দিন বাড়ি থেকে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। বৈশ্বিক পরাশক্তির আরেক দেশ চীনেও প্রভাব ফেলেছে জ্বালানি সংকট। দেশটিতে 3 মাসের মজুদ রয়েছে এমন ধারণা করা হলেও চীনা সরকার জ্বালানির দাম বাড়িয়েছে 20%। এছাড়া দক্ষিণ কোরিয়াতে জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের গাড়ি সপ্তাহে 1 দিন সড়কে না চালানোর নির্দেশ দিয়েছে সরকার। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। 2 সপ্তাহ মুলতবির পর আবারও শুরু হয়েছে জাতীয় সংসদের প্রথম অধিবেশন। রবিবার বিকেল 3টায় অধিবেশন শুরু হয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে। জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে আলোচনার জন্য সংসদে নোটিশ দিয়েছে বিরোধী দল জামায়াতে ইসলামী। এই নোটিশের ওপর কখন আলোচনা হবে তা নিয়ে আজ সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে। এর আগে গত 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। 2 কার্যদিবস চলার পর গত 15 মার্চ সংসদের অধিবেশন 29 মার্চ বিকাল 3টা পর্যন্ত মুলতবি করা হয়। জুলাই সনদ এবং গণভোটের রায়ে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম। রবিবার সংসদ অধিবেশন শুরুর আগে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জুলাই আহত যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং জুলাই ও সংস্কার নিয়ে কাজ করা সংগঠনের সদস্যরা অংশ নেন। তারা দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের মাধ্যমে জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের কার্যক্রম শুরু করার দাবি জানান। ভারতের পশ্চিমবঙ্গের সুপরিচিত অভিনেতা রাহুল অরুণোদয় মারা গেছেন। দীঘার তালসারিতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 42 বছর। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে একটি ধারাবাহিকের শুটিংয়ের জন্য পুরো ইউনিট দীঘার তালসারিতে অবস্থান করছিল। শুটিং চলাকালে হঠাৎ পানিতে তলিয়ে যান রাহুল। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। টেলিভিশনের পরিচিত মুখ রাহুল অভিনয় জীবন শুরু করেন থিয়েটার দিয়ে। পরে চিরদিনই তুমি যে আমার সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান। তার একটি সন্তান রয়েছে। এবারে খেলার খবর। এফসি অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপের আগে থাইল্যান্ডে প্রথম আনুষ্ঠানিক অনুশীলন করেছে বাংলাদেশ দল। 1 এপ্রিল থেকে থাইল্যান্ডে শুরু হচ্ছে এফসি অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপ। টুর্নামেন্টে বেশ কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে স্বাগতিক থাইল্যান্ড ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী চীন ও ভিয়েতনাম। উদ্বোধনী দিনেই থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল। এরপর 4 এপ্রিল চীন এবং 7 এপ্রিল ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলার মেয়েরা। এশিয়ান কাপের শীর্ষ 4 দল সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে। অর্থাৎ বাংলাদেশ যদি সেমিফাইনালে পা রাখতে পারে তবে প্রথমবারের মতো বিশ্ব মঞ্চে খেলার স্বপ্ন পূরণ হবে।
নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টানা তৃতীয় দিনের মতো হয়েছে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ক্যাম্প। এতে অংশ নিয়েছেন ৩৭ জন ক্রিকেটার। নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতির পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে ক্রিকেটারদের ডাকা হয়েছে এই ক্যাম্পে। প্রাথমিক পর্যায়ে ব্যাটিং বা বোলিংয়ের চেয়ে খেলোয়াড়দের ফিটনেস ও ফিল্ডিংয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কড়া রোদে কঠোর অনুশীলনের মধ্য দিয়ে কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন ক্রিকেটাররা। এরই সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। রাজধানী সহ সারা দেশে জ্বালানি তেল এখনো সোনার হরিণ, পাম্পগুলোতে হাহাকার, দীর্ঘ লাইন। এবারের ঈদযাত্রা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক ছিল, দাবি সড়ক ও সেতু মন্ত্রীর। ইসরায়েলের রাসায়নিক কারখানায় ইরানের সফল হামলা, ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। ইরানে মার্কিন হামলায় বৈশ্বিক তেল সরবরাহ বিঘ্নিত, সংকট মোকাবিলায় নানা দেশে নানা উদ্যোগ। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।